হ্যালো স্টুডেন্ট, সানশাইন টিউশন একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি শুরু করতে চলেছি ক্লাস 7-এর ইতিহাস বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে যে সমস্ত সেটগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ যে সমস্ত স্কুলের প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা একে একে সমাধান করব। আজকে আমি প্রথম সেট থেকে যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো আমি সমাধান করার চেষ্টা করব এবং পরবর্তীতে নেক্সট যে সেটগুলো আছে সবই আমরা একে একে সমাধান করব এবং আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। তোমরা যদি প্রত্যেকটি ভিডিও পেতে চাও বা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথেই দেখতে পারবে। দেখো, ক্লাস 7 তোমাদের প্রথম যে হিস্টোরি কোশ্চেন সেটটা দিয়েছে সেটি হলো আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। এখান থেকে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো আমরা সমাধান করব। আমি শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো বইয়ের মধ্যে দাগিয়ে দিয়েছি বা লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, আর বড় কোশ্চেনগুলো আমি বেশিরভাগটাই টেক্সট বই থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। পারলে তোমরা ভিডিওটিকে পজ করে করে সেগুলোকে লিখে নেবে, আর না হলে তোমাদের বইয়ের মধ্যে সেগুলোকে মার্কিং করে নেবে, ঠিক আছে। আর দু একটা কোশ্চেন হয়তো আমি সহায়িকা থেকে দেখিয়ে দেবো, কারণ সহায়িকা দেখো সবারই পক্ষে কেনা সম্ভব নয়, তাই সহায়িকা থেকে সব উত্তর আমি খুঁজে না দিয়ে আমি বই থেকেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করি। আজকের প্রথম কোশ্চেন, বন্দে গান ই চিহল গানি কথার মানে 20 জন বান্দা, 40 জন বান্দা, 60 জন বান্দা, 70 জন বান্দা। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 40 জন বান্দা। তাহলে বন্দে গান ই চিহল গানি কথার অর্থ হলো 40 জন বান্দা। তারপরে নেক্সট কোশ্চেন, সুলতান রাজিয়ার মৃত্যু হয়েছিল 1200 খ্রিস্টাব্দে, 1215 খ্রিস্টাব্দে, 1230 খ্রিস্টাব্দে না 1240 খ্রিস্টাব্দে? এটা কারেক্ট অ্যান্সার হবে 1240 খ্রিস্টাব্দে। তারপরে নেক্সট কোশ্চেন, দহ মানে 10, যাবত, সুবা, জাপ্তি। এটা হবে দহ মানে হলো 10। তারপরে নেক্সট কোশ্চেন, বিলগ্রামে যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে, 1560 খ্রিস্টাব্দে, 1600 খ্রিস্টাব্দে, 1609 খ্রিস্টাব্দে। এটা হয়ে যাবে 1540 খ্রিস্টাব্দে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, টমাস রো এসেছিলেন মোগল সম্রাট বাবরের দরবারে, আকবরের দরবারে, জাহাঙ্গীরের দরবারে না ঔরঙ্গজেবের দরবারে? এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জাহাঙ্গীরের দরবারে, ঠিক আছে। নেক্সট 2 নম্বরের কোশ্চেন, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এগুলো 1 নম্বর করে আছে, তোমরা পুরো কথায় উত্তর লিখবে, শুধুমাত্র উত্তরটাকে লিখে ছেড়ে দেবে তা করবে না, পুরো ভাষায় মানে পুরো উত্তরটাকে নিয়ে পুরো একটি বাক্যে উত্তর দেবে। দেখো 1 নম্বর কোশ্চেন বলছে, আনুষ্ঠানিক পোশাককে কি বলে? আনুষ্ঠানিক পোশাককে বলা হয় খিলাত, ঠিক আছে। তারপরে 2 নম্বর কোশ্চেন, উলাক কাকে বলে? ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থাকে উলাক বলে। নেক্সট কোশ্চেন, আকবরনামা কে লিখেছিলেন? আকবরনামা লিখেছিলেন আবুল ফজল। তারপরে দেখো নেক্সট কোশ্চেন আছে, আকবরের দরবারে 9 জন বিশিষ্ট মানুষকে একত্রে কি বলা হতো? এটা মনে রাখবে, আকবরের দরবারে 9 জন বিশিষ্ট মানুষকে একত্রে বলা হতো নবরত্ন, ঠিক আছে। যদি ঘুরিয়ে দেয় নবরত্ন কি, তখন তোমরা এটাই লিখবে যে আকবরের দরবারে 9 জন বিশিষ্ট যে মানুষ থাকতো তাদেরকে একসঙ্গে বা একত্রে নবরত্ন বলা হতো। নেক্সট কোশ্চেন দেখো, ভাস্কো ডা গামার পরে কোন পর্তুগিজ নৌসেনাপতি ভারত আসেন? ভাস্কো ডা গামার পরে পর্তুগিজ নৌসেনাপতি যিনি ভারত আসেন তিনি হলেন ডিউক অফ আলবুকার্ক। নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বরে কোশ্চেন বলেছে টিকা লেখো, যে কোনো দুটি। এখন তোমরা 3টি করে রাখবে পরীক্ষার সময়, তখন 2টি বলেছে 2টি লিখবে, ঠিক আছে। দেখো প্রথম টিকাটা দিয়েছে খুতবা, এটা তোমাদের টেক্সট বইয়ে 44 পৃষ্ঠায় আছে। আমি দেখো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখে নাও। 44 পৃষ্ঠায় দেখো, দেখো 44 পৃষ্ঠায় আছে খুতবা। খুতবা কথাটির আসল মানে হলো ভাষণ। কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম একটি ভাষণ পড়তেন। শুক্রবারে দুপুরে নামাজের পরে সবার সামনে ওই ভাষণ বা খুতবাটি পাঠ করা হতো। তাতে সমকালীন খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকতো। এর মধ্যে দিয়ে সুলতান যে নিয়ম মেনে শাসক হয়েছেন সেটা বারবার জানান দেওয়া হতো। এখান থেকে এতটা লিখলেই হবে। এটা 2 নম্বরের কোশ্চেন তো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দিয়েছে খানোয়ার যুদ্ধ। এটা তোমাদের টেক্সট বইয়ে 71 পেজে আছে, দেখাচ্ছি। দেখো এটার জন্য তোমরা এখান থেকে এতটা লিখবে, খানোয়ার যুদ্ধ এখান থেকে এতটা। দেখো খানোয়ার যুদ্ধ কী বলছে? 1527 খ্রিস্টাব্দে। তাহলে মেওয়ারের রানা সংগ্রাম সিং রাজপুতের নেতৃত্ব দেন। যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের বলেন এই যুদ্ধ তাদের ধর্মের লড়াই, তারা হলেন ধর্মযোদ্ধা বা গাজী। আসলে এভাবে তিনি সকলকে জোটবদ্ধ করার চেষ্টা করেছিলেন। আবার উত্তর ভারত থেকে বাবরকে হটানোর জন্য কয়েকজন মুসলমান শাসকও রাজপুতদের সঙ্গে যোগ করেন। কাজী এই যুদ্ধ ধর্মীয় যুদ্ধ ছিল না, ঠিক আছে। এটা লিখেই হবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে হুন্ডি। হুন্ডি সম্পর্কে টিকা লিখতে হবে। এটা তোমাদের টেক্সট বই আছে 103 নম্বর পেজে।
আমি দেখিয়ে দিচ্ছি, দাও 103 নম্বর পেজ। দেখো হুন্ডি সম্পর্কে তোমরা এটুকু লিখলেই হবে, টিকা লিখতে বলেছি। দেখো হুন্ডি, তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাবরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল। বণিকরা কোনো এক জায়গায় সরাবকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধা হয়েছিল। ঠিক আছে, হুন্ডি সম্পর্কে টিকা এটুকু লিখলেই হয়ে যাবে। তারপরে দেখো এবার 4 নম্বরের কোশ্চেন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এগুলো হচ্ছে তোমার 3 নম্বর করে আছে। দেখো 1 নম্বর কোশ্চেন বলেছে, পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর সম্বন্ধে লেখো। এটা তোমাদের টেক্সট বই 66 পৃষ্ঠায় আছে, 66 পৃষ্ঠায় দেখে নেবে তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি। ছেষট্টি পৃষ্ঠায় দেখো, এটা লিখবে। ঠিক আছে, যে পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর রাজ্য। ঠিক আছে, এখানে দেখো দেওয়া আছে, নগরটি রোম শহরের মতোই বড়, দেখতে বড়ই সুন্দর। নগরে ও বাড়িগুলি বাগানের মধ্যে অনেক গাছে কুঞ্জ আছে। স্বচ্ছ জলের অনেকগুলি খাল শহরের মধ্য দিয়ে প্রবাহিত। মাঝে মাঝে আছে দিঘি। রাজপ্রাসাদের কাছেই আছে তালবন ও অন্যান্য ফলের গাছ। এই নগরের লোক সংখ্যা অসংখ্য। রাস্তায় ও অলিতে গলিতে এক লোক ও হাতি চলাচল করে, যে তার মধ্যে দিয়ে অশ্বারোহী বা পদাতিক কোনো সৈন্য যেতে পারে না। ঠিক আছে, তারপরে দেখো, এই শহরটির মতো এত খাওয়া পড়ার ব্যবস্থা পৃথিবীর অন্য কোনো শহরে নেই। এখানে চাল, গম ও অন্যান্য শস্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। রাস্তায় ও বাজারে ভারবাহী এত ষাঁড় চলাচল করে যে তাদের মধ্যে দিয়ে যাওয়া যায় না। হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কিংবা অন্য রাস্তা দিয়ে যেতে হয়। এটুকু লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দাক্ষিণাত্য ক্ষত ব্যাখ্যা করো। এটা তোমাদের প্রান্তিকের বইয়ে পুরনো যে বইটা আছে 139 পৃষ্ঠায় 53 নম্বর কোশ্চেন, আর টেক্সট বইয়ে তোমার 84 পৃষ্ঠায় আছে। আমি প্রান্তিক থেকে দেখিয়ে দিচ্ছি, টেক্সট বই তোমার 84 পৃষ্ঠা দেখে নেবে। ঠিক আছে, দেখো দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বুঝো, এটা লিখবে। দাক্ষিণাত্য ক্ষত, ক্ষত কথার অর্থ মানে ঘা বা পচন। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ভুলের জন্য মুঘল সাম্রাজ্যের শরীরে যে পচন ধরেছিল সেটিকে বোঝাতে দাক্ষিণাত্য ক্ষত কথাটি বলা হয়েছে। সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের বিজাপুর, গোলকোন্ডা ও মারাঠাদের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধে লিপ্ত থেকে বহু অর্থ ব্যয় করেছিলেন। বহু সৈন্য মারা গিয়েছিল। আবার সম্রাট দীর্ঘ 25 বছর দিল্লির বাইরে থাকার ফলে দিল্লিতে অভিজাতদের উচ্চাকাঙ্ক্ষা বেড়ে গিয়েছিল। এইসবই মুঘল সাম্রাজ্যের পতনের কারণ ছিল। তাই দাক্ষিণাত্য নীতিকে দাক্ষিণাত্য ক্ষত বলা হয়েছে। ঠিক আছে, এখান থেকে এতটা। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, দিল্লি লালকেল্লা সম্বন্ধে লেখো। এটা তোমাদের বইয়েই ভালো করে আছে, 98 পৃষ্ঠায়। এটা দেখো দিল্লি লালকেল্লা সম্পর্কে, এখান থেকে এতটা লিখবে। আমি আর পড়ছি না, এটা দেখে এটা লিখে নেবে। ঠিক আছে, দিয়ে পড়ে নেবে। ঠিক আছে, তারপরে দেখো বড় কোশ্চেন আছে, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, কেন বড় কোশ্চেন, এটা 5 নম্বরের কোশ্চেন, এগুলো একটু বড় বড় করে লিখতে হবে। দেখো প্রথমে বলেছে পাগলা রাজা কাকে বলা হয়, এর উত্তর হবে পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে। তারপরে লেখা আছে তুগলকের কাণ্ড সম্পর্কে লেখো। এটা তোমাদের টেক্সট বইয়ে 50 পৃষ্ঠায় আছে, ওই পাতাতেই দেখবে পাগলা রাজা কাকে বলে লেখা আছে। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, মোহাম্মদ বিন তুগলককে কেউ কেউ পাগলা রাজা। ঠিক আছে, এবার তাকে পাগলা রাজা কেন বলা হয় বা সেটা তার কারণ নিশ্চয় আছে, সেই জন্য সেটা হচ্ছে তুগলকি কাণ্ড। সেই তুগলকি কাণ্ড কারখানা সম্পর্কে এখান থেকে দেখবে তোমার এই 50 পৃষ্ঠা থেকে 51 পৃষ্ঠার মধ্যে আছে। ঠিক আছে, এটা যেহেতু 5 নম্বরের কোশ্চেন, এগুলোকে সব পয়েন্ট করে করে লিখে নেবে। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট হবে। তারপরে দেখো নিচের দিকে এসে এই যে একটা গোল গোল করা আছে, এগুলো একটা করে সব পয়েন্ট হবে। ঠিক আছে, এই পাতাতেও আছে, 3-4টে পয়েন্ট কম কম করে লিখবে। ঠিক আছে, এগুলো একটু পড়ে নেবে তোমরা নিজে নিজে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন আছে, শেষ শাহের শাসন সংস্কার ব্যাখ্যা করো। এটা আমি ছায়াতে একটা বইতে আমার ভালো করে দেওয়া আছে, এটা ভালো মনে হলো, এটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। 102 পেজে, এটাও পুরনো বই, এখান থেকে তুমি করতে পারলে করবে। আবার বইয়ে যদি করো, বইয়ে দেখবে টেক্সট বইয়ে 73 পেজে আছে। ঠিক আছে,
আমি এটা ছায়ার 102 পেজ থেকে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখ, শেষে শাসন সংস্কার সামগ্রী লিখবে, এটা লিখবে এখান থেকে পয়েন্ট যেমন করে দেওয়া আছে সেরকম করে সূচনা, তারপরে শেষে শাসন ব্যবস্থার মানবিক দিক, রাস্তা নির্মাণ, সরাইখানা নির্মাণ, এরপর নেক্সট তোমার চলবে ডাক ব্যবস্থার প্রবর্তন, উৎপাদন শক্তি নির্ভর রাজস্ব, পাট্টা, রাজস্ব মকুব, বিচারের ধরন। কোশ্চেনটা দেখবে খুব সুন্দর করে দেওয়া আছে, এই কোশ্চেনটা তোমরা এখান থেকেই করে নেবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখি। নেক্সট কোশ্চেন আছে সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা সম্পর্কে লিখো। এর টেক্সট বই দেখবে 95 পেজে আছে, 95 পেজে ওখান থেকে করলেও হবে। আর দেখবে সহায়িকাতে 176 পেজে আছে প্রান্তিকে, এখান থেকে পারলে এখান থেকেই করবে, টেক্সট থেকে পারলে এখান টেক্সট থেকে করবে, যেটা তোমার ভালো লাগবে তুমি সেখান থেকে করবে। মানে তোমার যেটা পড়ে মনে হবে যে তুমি খাতায় লিখতে পারবে, তুমি সেটাই কি লিখবে। এই কোশ্চেনটা লিখবে সুলতানি আমলের জল সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে কেমন কি ছিল, এখান থেকে এতটা, ঠিক আছে। ভিডিওগুলোকে পজ করে একটু লিখে নেবে। তো ফ্রেন্ড আজ এই পর্যন্তই। নেক্সট যে সেটটা আছে সেটা আবার আমি 2-1 দিনের ভেতরে আপলোড করে দেবো। তোমরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে ভিডিওগুলোকে দেখতে পারবে এবং যা তোমাদের খুবই উপকারে লাগবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।